আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আফরিনকে বললাম, "চলো নিচে যাই।" এই বলে ওকে রেখে উঠে হাঁটতে শুরু করলাম। আমি তো ভুলেই গেছি ও যে ভূতে ভয় পায়। আমাকে যেতে দেখে আফরিন ছুটে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, "আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমার ভয় করছে।" আমি বললাম, "আরে আমি তো আছি নাকি? ভয় পাচ্ছ কেন?" আমার যৌন চাহিদার নেশা এখনো প্রবল আছে। তাই ওকে আবার বুকে পেয়ে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই। আমি ওকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরি। ও কাঁপছে ভূতের ভয়ে আর আমি কাঁপছি যৌন চাহিদার প্রবল উত্তেজনায়। কিন্তু বারবার একই ভুল আমি করতে পারি না। মেয়েটা আমাকে কি ভাবছে? মনে মনে নিশ্চয়ই বলে স্ত্রীর অধিকার দিতে চায় না, কিন্তু সুযোগের সদ্ব্যবহার ঠিকই করে। না, নিজেকে সংযোগ রাখা নিজের দায়িত্ব। আমি আফরিনকে ছেড়ে দিয়ে বললাম, "চলো নিচে যাই।" তারপর আমি ওর হাত ধরে রুমে এলাম। রুমে এসেও ওকে আশ্বাস দিলাম যে ভয়ের কোনো কারণ নেই। আমি আছি তো তোমার পাশে। কিচ্ছু হবে না, শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। মেয়েটা ভয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রতিদিন তো একটু পরপর নড়ে চড়ে উঠত, কিন্তু আজ একেবারেই শুয়ে আছে। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। এক সময় দুজন ঘুমিয়েও গেলাম। সকালে আমার আগে আফরিন ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় সকালের নাস্তা রেডি করতে। তার কিছুক্ষণ পর আমি উঠলাম ঘুম থেকে। ফ্রেশ হয়ে নাস্তা করে ক্লিনিকে চলে গেলাম। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। ভালোই দিন যাচ্ছিল দুজনের। আগের থেকেও দুজন অনেকটা ফ্রি হয়েছি। মাঝে মাঝে অজুহাত দিয়ে ওকে কাছে টানি। ধীরে ধীরে আফরিন আমার মনে জায়গা করে নিয়েছে। আমিও যে ওকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছি সেটা আমি অনুভব করতে পারি। একদিন বিকেলে আমি বাসায় ফিরছিলাম ক্লিনিক থেকে। সেদিন হয়তো আমার ভাগ্যটাই খারাপ ছিল। মাঝ রাস্তায় আসতেই একজন বৃদ্ধ লোক রাস্তার মাঝখানে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে আমার গাড়িটা বড় একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। এত জোরে ধাক্কা খেয়েছে যে আমার গাড়িটা ৩ বার উল্টে গিয়ে পড়ে রাস্তার অপর পাশে। তাতে করে আমি গুরুতর আহত হই, সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আশেপাশের লোকজন এসে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার সাথে থাকা ফোন থেকে বাড়িতে ফোন করা হয়। আমার অবস্থা খুবই খারাপ ছিল, তাই ডাক্তার পুলিশ কেস জেনেও আমার ট্রিটমেন্ট শুরু করলো। কারণ এখন সাথে সাথে যদি ট্রিটমেন্ট শুরু না করে তাহলে কিন্তু পরে আমাকে বাঁচানো যাবে না। তাই আমাকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রায় ২ ঘন্টা ট্রিটমেন্ট করার পর আমাকে আইসিইউতে রাখে। আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে মা বাবা আফরিন ছুটে আসে হসপিটালে। এসে যখন আমার অবস্থার কথা শুনে তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। ডাক্তার সান্ত্বনা দিয়ে বলে, "প্লিজ আপনারা এভাবে ভেঙে পড়বেন না। রোগীর অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে আইসিইউতে আছে, কখন জ্ঞান ফিরবে বলা যায় না। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আর বাকি সব কিছু আল্লাহর হাতে।" ডাক্তারের কথা শুনে আমার বাবা কান্নায় ভেঙে পড়ে। আমার মা মাথায় হাত দিয়ে বেঞ্চে বসে পড়ে। আফরিন তো অজ্ঞান হয়ে পড়ে যায়। দুজন নার্স ধরাধরি করে কেবিনে নিয়ে যায়। বাবা নিজেকে স্বাভাবিক করে ডাক্তারকে জিজ্ঞেস করে, "আমার ছেলের কি হয়েছে? ও বাঁচবে তো? ওর কিছু হলে আমরা দুজন বুড়ো বুড়ি বাঁচব না। ও যে আমাদের একমাত্র সন্তান। ও ছাড়া যে আমাদের আর কেউ নেই।" ডাক্তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, "আহা, আপনারা এভাবে ভেঙে পড়বেন না। নিজেকে শান্ত রাখুন। ভয়ের তেমন কিছু নেই, বিপদ কেটে গেছে। তবে মাথায় গুরুতর একটু আঘাত পেয়েছে, তাই জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। আল্লাহ তো আছে, তিনি সব ঠিক করে দেবেন। আর আমরা তো আছি, চিন্তার কোনো কারণ নেই।" এই বলে সান্ত্বনা দিয়ে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলে, "তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে।" ডাক্তার তো বলল, "আরিফ এখন বিপদমুক্ত। এদিকে খেয়াল করেছো, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমাদের দুজনকে শক্ত হতে হবে। ওদের দুজনকে সামলাতে হবে। তাই বলছি চলো মেয়েটার পাশে গিয়ে বসি, ওকে সান্ত্বনা দেই। আমরা ছাড়া কেই বা আছে ওদের জন্য?" মা বলে, "কিন্তু আমার ছেলে?" বাবা বলে, "ওকে এখন দেখতে পাবে না, কারণ ও আইসিইউতে আছে। তার চেয়ে বরং চলো আমরা আফরিনের কাছে যাই।" এই বলে বাবা মাকে ধরে ধরে আফরিনের ওয়ার্ডে নিয়ে যায়। মেয়েটা তখনও অজ্ঞান হয়ে আছে। প্রায় ঘন্টা খানেক পর আফরিনের জ্ঞান ফিরে। মা বাবাকে দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বাবা আফরিনের মাথায় হাত বুলিয়ে বলে, "মা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো?" আফরিন ফুপিয়ে কেঁদে উঠে বলে, "বাবা, আমার তো সব শেষ হয়ে গেল। ওর কিছু হলে আমি যে বাঁচবো না।" মা বাবা দুজন ওকে সান্ত্বনা দিয়ে বলে, "মা রে, তুই শুধু শুধু টেনশন করছিস। আরিফ ঠিক আছে, ডাক্তার বলেছে এখন বিপদমুক্ত। শুধু জ্ঞান ফেরার অপেক্ষা। এই অবস্থায় তোকে শক্ত থাকতে হবে। তুই শক্ত না থাকলে ওর পাশে কিভাবে দাঁড়াবি? কিভাবে ওর মনের সাহস জোগাবি? ওকে ভালো রাখতে হলে যে তোকে সুস্থ থাকতে হবে। তাই বলছি মা, শান্ত হয়ে মনোবল বাড়া।" এভাবে অনেক কিছু বলে আফরিনকে শান্ত করলো। আফরিন এখন নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। মেয়েটা যে আমাকে সত্যিই ভালোবাসে। আমার এই অবস্থা ও কিছুতেই মেনে নিতে পারছে না। সবাই অপেক্ষা করতে লাগলো কেবিনের বাইরে বসে। এদিকে আফরিন ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ২ হাত তুলে মুনাজাত অবস্থায় বসে আছে। অঝোর ধারায় চোখের পানি ঝরছে আর আমার জন্য দোয়া চাইছে। কখন থেকে যে এভাবে বসে আছে সে নিজেও জানে না। সারা রাত আমি আইসিইউতে ছিলাম। সকাল ১০টার দিকে আমার জ্ঞান ফিরল।
ডাক্তার আমাকে চেক আপ করে বলে এখন আর চিন্তার কোনো কারণ নেই, সম্পূর্ণ বিপদমুক্ত। জ্ঞান যখন ফিরে গেছে তাহলে আর চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। তবে বেশ কিছুদিন হসপিটালে থাকতে হবে। আমার জ্ঞান ফেরাতে মা বাবা আফরিন সবাই খুশি। সারা রাত জেগে থাকার ফলে মা বাবা একটু ক্লান্ত হয়ে পড়ে। আফরিন মা বাবাকে আশ্বাস দিয়ে বলে, মা বাবা আপনারা বাড়ি চলে যান, সারা রাত জেগে থেকে আপনারা অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, একটু রেস্ট নিয়ে বিকেলে না হয়ে আসবেন, আমি থাকি ওর কাছে, আপনারা কোনো চিন্তা করবেন না। প্রথমত মা বাবা দুজন একটু আপত্তি জানায়, কিন্তু আফরিন জোর করে ওনাদেরকে বাসায় পাঠিয়ে দেয়। আমি তখন কথা বলার অবস্থায় ছিলাম না, শুধু চোখ মেলে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বলতে পারি না। মাথার সাথে সাথে আমার নাকের হাড্ডি ভেঙে গিয়েছিল, তাই সম্পূর্ণ নাক জুড়ে অপারেশন করা হয়েছে। তার ফলে আমি কথাই বলতে পারি না, নর্মাল খাওয়া দাওয়া একদম বন্ধ, স্যালাইনের সাহায্যে খাওয়ানো হয়। মা বাবা চলে যাওয়ার পর আফরিন আমার পাশে বসেছিল, আমার দিকে করুণভাবে তাকিয়ে চোখের জল ফেলছে। আমার এই পরিস্থিতি যেন ও মেনে নিতে পারছে না। আমার একটা হাত শক্ত করে ধরে বলে, রাস্তা একটু সাবধানে গাড়ি চালাতে পারো না? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, আমি কাকে নিয়ে থাকতাম? আমি আলতো করে ওর হাতটা চেপে ধরি, একটু মাথা নেড়ে বলি কান্না না করতে। এমন সময় ডাক্তার আসে। আফরিনকে কাঁদতে দেখে ডাক্তার বলে, প্লিজ আপনি এখানে কান্না করবেন না রুগীর সামনে, তাহলে উনি আরও অসুস্থ হয়ে পড়বে। এখানে নার্স আছে ওনাকে দেখার জন্য, আপনি বাসায় চলে যান। আফরিন চোখের পানি মুছে বলে, সরি ডাক্তার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কান্না করব না। আর বাকি রইল নার্স, আমি তো আছি, আমি ওর সেবা করব, তাই নার্সের কোনো প্রয়োজন পড়বে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে জানাব। অনেক অনুরোধের পর ডাক্তার রাজি হলো আফরিনকে আমার কাছে থাকতে দিতে। ডাক্তার যাওয়ার সময় বলে গেল, কান্নাকাটি করা একদম চলবে না। আফরিন একটা ভেজা টাওয়াল দিয়ে আমার হাত পা মুছে দিচ্ছে, মাঝে মাঝে ওর চোখের জল চকচক করে উঠছে। আমি যেন দেখতে না পাই সাথে সাথে ওনা দিয়ে মুছে ফেলছে। আমি দেখা ছাড়া কিছু বলতে বা কিছু করতে পারছি না, তাই চুপচাপ শুয়ে থাকি আর ওর দিকে তাকিয়ে থাকি। মা বাবা বিকেলের দিকে আসে, কিন্তু আফরিন তাদেরকে এখানে থাকতে দেয় না। এখানে থেকে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য বাড়িতে পাঠিয়ে দেয়। আফরিন হসপিটালে থাকে আমার কাছে, সে বাড়িতে যায় না। আফরিনের সেবা যত্নে এক সপ্তাহের মধ্যে আমি অনেকটা সুস্থ হয়ে উঠি। এখন আমি একটু একটু কথা বলতে পারি। এক বিকেলে আমি হেলান দিয়ে বেডে শুয়ে আছি, আফরিন আমার সামনে চেয়ারে বসে আছে। আমি আস্তে আস্তে করে বললাম, আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার জন্য তোমাকে হসপিটালে থাকতে হচ্ছে, আমার জন্য নিজের খেয়াল পর্যন্ত রাখতে পারছো না, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, নিজের শরীরের যত্ন নিচ্ছ না, কি হাল করেছো নিজের আমার জন্য। আফরিন আমার হাতের উপর হাত রেখে বলে, ছি, এমন করে বলছো কেন? তুমি আমার স্বামী, তোমার যত্ন তোমার খেয়াল আমি রাখবো না তো কে রাখবে বলো? আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আজ পর্যন্ত তোমাকে স্ত্রীর অধিকার দেইনি, তোমাকে সবসময় অবহেলা ইগনোর করে এসেছি, তবে চেষ্টা করেছি তোমাকে খুশি রাখার। কিন্তু তুমি এত কিছুর পরেও আমার খেয়াল রাখছো, আমার সেবা করছো। তোমার সেবার দৌলতে আজ আমি অনেকটা সুস্থ। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো সে ভাষা খুঁজে পাচ্ছি না। আফরিন বলে, ধন্যবাদ জানাতে হবে না, এটা আমার দায়িত্ব, আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি, আর কিছু না। এমন সময় ডাক্তার আসে আমাকে চেক আপ করতে। লাস্টের কথাটা সে শুনেছে। আফরিনের কথার জবাবে সে বলে, শুধু দায়িত্ব নয়, তুমি দায়িত্বের থেকেও বেশি করেছো। তারপর ডাক্তার আমাকে উদ্দেশ্য করে বলে, আপনার তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর জ্ঞান ছিল না, তাই হয়তো আপনি জানেন না, এই আপনার স্ত্রী। অ্যাক্সিডেন্টের কথা শুনে তো প্রচুর কান্না করেছে। তারপর আমি যেগুলো বললাম তা শুনে সে অজ্ঞান হয়ে গেছে। পুরো 1 ঘন্টা অজ্ঞান ছিল সে। জ্ঞান ফেরার পর নামাজ পড়ে আপনার জন্য দোয়া চেয়েছে আল্লাহর কাছে। সারা রাত আপনার জ্ঞান ছিল না, সকাল 10টায় আপনার জ্ঞান ফিরেছে। তারপর তো আপনি সবই দেখছেন। এই 10 দিন হতে চলল, উনি তো বাসায় যায়নি, শুধু আপনার সেবা করেই যাচ্ছে। সত্যি বলতে এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি খুব লাকি আরিফ চৌধুরী। এই বলে ডাক্তার চেক আপ করে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর আমি বললাম, তুমি আমাকে বলনি কেন এত কিছু হয়ে গেছে? এটা তুমি খুব অন্যায় করেছো, তোমার কিন্তু বাড়ি যাওয়া উচিত, নিজের খেয়াল রাখা উচিত। আফরিন বলে, আরে আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমার কিচ্ছু হবে না। আর এসব কথা তুমি সুস্থ হলে সব জানতে পারতে, এখন শুধু শুধু এসব বলে তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। আমি বললাম, কিন্তু তারপরও। আফরিন বলে, অনেক হয়েছে, ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেছে, তাই চুপ করে শান্ত হয়ে শুয়ে থাকো। এভাবে আরও 2 সপ্তাহ আমি হসপিটালে থাকলাম। এখন বাড়ি ফেরার পালা। সব ফর্মালিটি ফিল আপ করে হসপিটালের পেমেন্ট মিটিয়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্কেল এসেছিল, সাথে বাবা। ড্রাইভার আঙ্কেল আর বাবা সামনের সিটে বসেছে, আমাকে নিয়ে আফরিন পিছনের সিটে বসে। আমি সোজা হয়ে বসতে পারছিলাম না, এখনও শরীরটা অনেক দুর্বল, আমি একটু উসখুস করছি। আফরিন বুঝতে পেরে বলে, তোমার কি বসে থাকতে সমস্যা হচ্ছে? আমি বললাম, একটু হচ্ছে। আফরিন বলে, তাহলে একটা কাজ করো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো। আমি না করতে পারলাম না, আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আফরিন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে,
ভালোই লাগছে আমার। কখন যে ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। গাড়ি যখন বাড়ির ভেতরে প্রবেশ করে থামলো তখন আমার ঘুম ভাঙলো। আমি জেগে উঠতেই আফরিন আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমরা চলে এসেছি, তুমি এবার আস্তে আস্তে উঠে বসো। আমি ওর কথা মতো আস্তে আস্তে উঠে বসলাম, কিন্তু সেও আমাকে সাহায্য করলো উঠে বসার জন্য। তারপর গাড়ির থেকে নেমে বাবা আর আফরিন আমাকে ধরে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করে অবাক হলাম, কারণ আমাকে দেখার জন্য আত্মীয় স্বজন সবাই এসেছে, এমনকি আফরিনের মামা মামিও এসেছে। সবার সাথে বসে কথা বলার অবস্থায় আমি ছিলাম না, তাই ছোট্ট করে একটা সালাম দিয়ে রুমে চলে গেলাম। পুরো 3 সপ্তাহ পর হসপিটাল থেকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ হসপিটালে আমি হাঁপিয়ে উঠেছিলাম। একে তো অসুস্থ, মনে হচ্ছে আমি আরও অসুস্থ হয়ে পড়ব। আফরিন আমাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল, আমার কোমর পর্যন্ত পাতলা একটা কম্বল দিয়ে ঢেকে দিল। আমাকে জিজ্ঞেস করে, তোমার কিছু লাগবে, তুমি কিছু খাবে? আমি বললাম, আমাকে নিয়ে আর ভেবো না, আমি ঠিক আছি। আর যদিও কিছু লাগে আমি তোমাকে বলবো। এখন তুমি নিজের খেয়াল রাখো, নিজের প্রতি যত্ন নাও। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো আমার জন্য নিজের কি হাল করেছো। আফরিন বলে, ও কিছু না, আমি ঠিক আছি। আমি বললাম, কতটা ঠিক আছো আমি বুঝতে পারছি এবং দেখতেও পারছি। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে নাও। আমার কথা মতো আফরিন আর কথা বাড়ালো না, ফ্রেশ হতে চলে গেল। এই 3 সপ্তাহে মেয়েটা অনেক শুকিয়ে গেছে। চুলগুলো তেল শ্যাম্পু ছাড়া উস্কো খুস্কো হয়ে আছে। ঠিকমতো না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে। প্রায় ঘন্টাখানেক পর আফরিন ফ্রেশ হয়ে বের হলো। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর লাগছে ওকে। ভিজে চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে। ওর চেহারায় আকর্ষণীয় একটা লাবণ্য ফুটে উঠেছে। মনটা ছুঁয়ে গেল। আফরিনের চোখে পড়ল আমি ওভাবে তাকিয়ে আছি। সে অন্যদিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, অমন করে কি দেখা হচ্ছে? আমি বললাম, কি আর দেখব, তোমাকে দেখছি। আফরিন বলে, আমাকে দেখছো মানে? এর আগে কি আমাকে আর দেখোনি? এই কয়দিন তো রাত দিন 24 ঘন্টা তোমার সাথেই ছিলাম। আমি বললাম, তা তো ছিলে, তবে আজ একটু অন্যরকম লাগছে তোমাকে। আফরিন বলে, অন্যরকম লাগছে মানে? আমি তো আগের মতোই আছি। আমি বললাম, তুমি কি জানো গোসলের পর তোমাকে কত সুন্দর লাগে? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আমি যে চোখ সরাতে পারছি না। আফরিন লজ্জা পেয়ে বলে, যা, তুমি যে কি বলো না, তোমার মুখে কিছু আটকায় না। আমি বললাম, যা সত্য তাই বলেছি। আফরিন বলে, অনেক হয়েছে প্রশংসা করায়, এখন শান্ত হয়ে শুয়ে থাকো, আমি তোমার জন্য স্যুপ নিয়ে আসছি। এই বলে আফরিন চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলাম। শুয়ে শুয়ে ভাবছি, মেয়েটাকে আর কষ্ট দেব না, আমাকে ও অনেক ভালোবাসে। আর একটু সুস্থ হয়ে নেই, তারপর আমার ভালোবাসা এজাহার করব ওর কাছে। ওকে আমার বুকের মাঝে রেখে অনেক ভালোবাসবো। এসব চোখ বন্ধ করে কল্পনা করছি আমি, বুকের সাথে একটা বালিশকে শক্ত করে ধরে। এমন সময় আফরিন স্যুপ নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। টি টেবিলে স্যুপ রেখে বলে, কি ব্যাপার, বালিশ বুকে নিয়ে কী ভাবা হচ্ছে এত? আফরিনের কথায় আমার ধ্যান ভেঙে গেল। চোখ খুলে বালিশটা সরিয়ে বললাম, কিছু না। তারপর আমি হেলান দিয়ে উঠে বসলাম। আফরিন আমার পাশে বসে, আমাকে গরম গরম স্যুপ ফু দিয়ে খাইয়ে দিচ্ছে। আমি কিছুটা খেয়ে ওর হাত থেকে স্যুপের বাটি নিয়ে নিলাম। আফরিন বলে, এ কী করছো, পড়ে যাবে তো? আমি বললাম, কিচ্ছু হবে না, তুমি হাঁ করো, আমি স্যুপ খাইয়ে দিচ্ছি। আফরিন অবাক হয়ে বলে, আরে আমি স্যুপ খাবো কেন, আমি কি অসুস্থ নাকি? এদিকে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। আমি বললাম, একদম না, আমার সেবা অনেক করেছো, এখন আমাকেও সুযোগ দাও তোমার সেবা করার। আমার সেবা করতে করতে তুমিও তো অসুস্থ হয়ে পড়েছ। আফরিন বলে, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নয়, হাঁ করো। আফরিন বুঝতে পারলো আমি ওর কথা শুনবো না, তাই চুপচাপ স্যুপ খেতে থাকে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আমি এখন আগের থেকে সম্পূর্ণ সুস্থ, কিন্তু এখনও ক্লিনিকে যাচ্ছি না। মা বাবা এক কথাই বলে দিয়েছে আরও কয়েকটা দিন রেস্ট নিতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে আছি, আফরিনের জন্য ওয়েট করছি। কিছুক্ষণ পর হাতের কাজ শেষ করে আমার জন্য গরম 1 গ্লাস দুধ নিয়ে আসে রুমে। দুধের গ্লাসটা আমার হাতে দিয়ে বলে, গরম গরম দুধটা খেয়ে নাও। আমি চুপচাপ খেয়ে নিলাম, কিছু না বলে। গ্লাসটা টেবিলের উপর রেখে আফরিনকে বললাম, এই চলো না ছাদে যাই, অনেক দিন তো হয়ে গেল আমরা ছাদে যাই না। ভূতের ভয় পাওয়ার পর থেকে আমরা আর ছাদে যাইনি। সেই ঘটনাটা প্রায় অনেক দিন আগের, তাই হয়তো আফরিন ভুলে গেছে। আমি কিন্তু ভুলিনি। মনে মনে ভাবছি, এই রে, এখন যদি ভূতের কথা মনে পড়ে যায় তাহলে কিন্তু ছাদে আর যাবে না। কিন্তু না, সত্যিই আফরিন ভুলে গেছে ভূতের কথা। সে খুশি মনে বলে, চলো যাই। মনে মনে একটা দিক নিঃশ্বাস ফেলে বললাম, বাঁচা গেল, সত্যি মেয়েটা ভুলে গেছে। তারপর দুজন ছাদে গিয়ে বসলাম। আমি আর আফরিন পাশাপাশি, দুজনেই বাইরের পরিবেশটা দেখছি। আজ আকাশে পূর্ণিমার চাঁদ, ভারী সুন্দর আলো ছড়াচ্ছে। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, বাতাসের সাথে সাথে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। ফুলের গন্ধে পরিবেশটা মোমো করছে। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার মনের মানুষটা যে আমার পাশে আছে, আমিও যে ওকে বড্ড ভালোবেসে ফেলেছি। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসাটা প্রকাশ করি। চাঁদের আলোতে আফরিনকে খুব সুন্দর দেখাচ্ছে। আমি রোমান্টিক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। হালকা হালকা বাতাসে ওর চুলগুলো উড়ছে। পরিবেশটায় একটা রোমান্টিক রোমান্টিক ফিলিংস কাজ করছে।
আমি ধীরে ধীরে আফরিনের হাত ধরলাম। সে এক ঝলক আমার হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু আমাকে কিছু বলে না, আর হাতও সরিয়ে নেয়নি। বুঝতে পারলাম সেও চাইছে আমি তার হাত ধরি। আমি ওর হাত আমার অন্য হাতে তুলে নেই, তারপর দু হাতে চেপে ধরি ওর হাত। জানি না আফরিন কি বুঝলো, সে আমার দিকে ফিরে বলে, তুমি কি কিছু বলবে? আমি বললাম, হ্যাঁ বলবো। আফরিন বলে, কি বলবে বলো। আমি বললাম, কোথা থেকে যে শুরু করি সেটাই ভেবে পাচ্ছি না। আফরিন বলে, তোমার যেখান থেকে ভালো লাগে তুমি শুরু করো। আমি বললাম, তুমি কি আমাকে ভালোবাসো? আফরিন বলে, আজ হঠাৎ এই প্রশ্ন কেন বলো তো? আমি বললাম, মন চাইছে জানতে, তাই জিজ্ঞেস করলাম। আফরিন বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি? আমি বললাম, তুমি খুব চালাক, আমার প্রশ্ন আমার থেকেই উত্তর চাইছো। বেশ, বলছি তাহলে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, অনেক বেশি ভালোবাসো, কি তাই তো? আফরিন মাথা নিচু করে বলে, খুব বেশি ভালোবাসি। আমি বললাম, আমার কাছে জানতে চাইবে না? আফরিন বলে, কি? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি কি না। আফরিন বলে, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি তো মন্তাহাকে ভালোবাসো। এই বলে মাথা নিচু করে নেয়। আমি বললাম, যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি আমাকে আপন করে নেবে? তোমার ওই ছোট্ট মনে আমাকে জায়গা দেবে? আমার এই কথায় আফরিন চোখ তুলে তাকায় আমার দিকে। সে আমার কথা বিস্ময়ে অবাক হয়ে যায়। সে ভাবতেও পারছে না আমার কথাগুলো কতটা সত্যি। আমি কি সত্যি ওকে ভালোবাসি, না মজা করছি? আফরিন কান্নাজড়িত গলায় বলে, তুমি আমার সাথে মজা করছো? আমি ওর ধরে থাকা হাতটা মুখের কাছে এনে একটা চুমো খেলাম। তারপর ওর চোখে চোখ রেখে বললাম, আমি তোমার সাথে মজা করছি না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোমার মায়ায় আমি জড়িয়ে গেছি। তোমাকে ছাড়া আমার বুকটা এখন শূন্য শূন্য মনে হয়। খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার বুকে মাথা রেখে সারা জীবন থাকতে চাই। তোমার সাথে একসাথে পথ চলতে চাই। তোমার হাসিতে হাসতে চাই। তোমার কান্নায় কাঁদতে চাই। তোমার দুঃখে দুঃখী হয়ে ভাসতে চাই। বলো, তোমার সঙ্গী করবে আমাকে? কথা দাও তুমিও মন্তাহার মতো আমাকে ছেড়ে চলে যাবে না। মন্তাহাকে হারিয়ে এখনও বেঁচে আছি, কিন্তু তোমাকে হারিয়ে আর বাঁচতে পারবো না। তোমাকে যে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। আমার কথাগুলো শুনে আফরিন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরি। সে কান্না করতে করতে বলে, এমন করে বলো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি। আমার খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এই পাগলি, এভাবে কেউ কান্না করে? তোমার তো খুশি হওয়ার কথা, তোমার আরিফ তোমাকে ভালোবাসে, তুমি তোমার সম্পূর্ণ অধিকার পাচ্ছ, তাহলে কান্না কিসের? কান্না বন্ধ করো। আফরিন বলে, এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তোমাকে পেয়ে আমি স্বর্গ পেয়েছি, আর কি চাই আমার? আমি বললাম, তাই বুঝি পাগলি, তাহলে তাহলে তোমাকে স্বর্গের সুখ আরেকটু দেই। এই বলে ওর ঘাড়ে গলায় কিস করতে থাকি। আমার এই কাণ্ড দেখে আফরিন চোখ বন্ধ করে আমার পিঠে খামচে ধরে। আমি ওকে কিস করতে করতে ওর পুরো পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। এভাবে কতক্ষণ ছিলাম, দুজনে হোশ ছিল না। আর আমরা যে ছাদে বসে এসব করছি তা তো মাথায় ছিল না, কারণ দুজনেই চোখ বন্ধ করে একে অপরকে কিস করে যাচ্ছি। হঠাৎ আফরিন সম্বিত ফিরে পেয়ে নিজেকে সরিয়ে নেয়, তারপর লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ওর কাণ্ড দেখে আমি বিরক্ত হয়ে বললাম, কি হলো, অন্যদিকে ফিরে আছো কেন? আফরিন বলে, কিছু না, আমরা কিন্তু ছাদে আছি, সেটা ভুলে গেলে চলবে না। বুঝতে পারলাম খোলামেলায় এসব করা ও পছন্দ করছে না। তারপরও আমি ওর হাত ধরে টেনে বুকের সাথে জড়িয়ে নিলাম। মুখের সামনে মুখ এনে বললাম, ছাদ হয়েছে তাতে কি হয়েছে? এখানে তো তুমি আমি ছাড়া আর কেউ নেই। ভালোবাসতে কোনো বাধা নেই, তাহলে আর আপত্তি কিসের? আফরিন বলে, যা দুষ্ট, এভাবে খোলামেলা এসব করা ঠিক না, রুমে চলো। আমি বললাম, ঠিক আছে তাই চলো, তবে আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। আফরিন বলে, এই একদম না, তুমি অসুস্থ, তোমার কোনো সমস্যা হোক আমি তা চাই না। আমি বললাম, আরে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক পারবো। এই বলে আফরিনকে কোলে করে নিয়ে রুমে চলে এলাম। ওকে খাটের উপর শুইয়ে দেই, বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। সত্যি বলতে আফরিনকে কোলে করে নিয়ে আসতে আসতে আমি সত্যি হাঁপিয়ে গেছি। আমাকে হাঁপাতে দেখে আফরিন উঠে বসে বলে, আমি বলেছিলাম না তুমি পারবে না, দেখেছো? আমি ওর মুখে আঙ্গুল ঠেকিয়ে বললাম, চুপ, একদম চুপ, কোনো কথা নয়। এই বলে ওকে শুইয়ে দিয়ে ওর বুকে নিজের মাথা রাখি। আমার ছোঁয়াতে ওর হার্টবিট বেড়ে যায়। তার শব্দ আমি কান পেতে স্পষ্ট শুনতে পাচ্ছি। আফরিন আমার মাথাটা ওর বুকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি ধীরে ধীরে ওর মুখের কাছে আমার মুখ নিয়ে গেলাম। ওর কপালে আলতো করে চুমো খেয়ে বলি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই বলে ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। আফরিন সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। এক হাতে আমার পিঠ খামচে ধরে, অন্য হাতে আমার চুল ধরে। আমি আর আফরিন একে অপরকে ভালোবেসে ভেসে যাচ্ছে অজানা কোথাও। দুজন দুজনের মাঝে হারিয়ে যাচ্ছি। প্রবল উত্তেজনায় দুজন সঙ্গমে লিপ্ত হলাম। আমি আফরিনকে আদর দিয়ে ভরিয়ে দিচ্ছি। এক সময় ক্লান্ত হয়ে আফরিনের পাশে শুয়ে পড়ি। আফরিনকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। সেও আমার বুকের সাথে মিশে থাকে। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, ওই দিন রাতে ছাদে ভূত দেখে ভয় পেয়েছিলে, মনে আছে? আফরিন বলে, ভূত? ভূত বলে কিছু আছে নাকি? আমি বিশ্বাস করি না। সেদিন আমি জেনে শুনে ভূতের ভয় পেয়েছিলাম, যাতে আমি তোমার কাছে আসতে পারি।
আর হাতটা যে আমার কাঁধের ওপর তুমি রেখেছিলে ভূতের ভয় দেখানোর জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি। আমি বললাম, তার মানে তুমি ভূতকে ভয় পাও না? আফরিন বলে, কে বলেছে আমি ভূতকে ভয় পাই? তুমি যেমন অভিনয় করেছো আমিও তেমন তাল মিলিয়ে তোমার সাথে অভিনয় করলাম। আমি বললাম, তুমি তো খুব ফাজিল। আফরিন বলে, তুমিও কিছু কম যাও না, আমাকে ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চেয়েছো। আমি বুঝি জানি না? আমি ওর মাথায় আলতো করে কিস করে বললাম, সত্যি সেদিন আমার খুব ইচ্ছে করছিল তোমাকে কাছে পেতে, তাই ভূতের ভয় দেখিয়ে তোমাকে বুকে টেনে নিলাম। আফরিন বলে, এত কিছু করার কি আছে, আমাকে একটিবার বললেই হতো, আমি তোমার বুকে ঝাঁপিয়ে পড়তাম, আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিতাম। আমি বললাম, তাই বুঝি আমাকে এত ভালোবাসো? আফরিন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, অনেক বেশি ভালোবাসি। এভাবে সারা রাত আমরা একে অপরের সাথে গল্প করে ভালোবেসে কাটিয়ে দিলাম। দুজনের ভালোবাসা পূর্ণতা পেল। শুরু হলো তাদের সুখী দাম্পত্য জীবন। ভালোবাসার জিনিসটা এমনই হয়, আমরা অবহেলা যাকে করি তার প্রতি ভালোবাসা দিন দিন বৃদ্ধি পেতে থাকে।